নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। চাকরি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দিলেন প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আজ বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ তিনি থানায় পৌঁছান। সেখানে প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে সেচ দপ্তরের চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। এদিন জিজ্ঞাসাবাদের পর তিনি থানা থেকে বের হয়ে কোনো মন্তব্য করেননি। এই মামলার অভিযোগকারী বিকাশ কুমার টুং সবং বিধানসভার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার দাবি 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তার স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ, তৎকালীন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার মধ্যস্থতা এবং তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথ দের মাধ্যমে 5 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত 1 মার্চ 2026 তারিখে সিআইএসবি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অধীনে স্টিওয়ার্ড পদে তেমাথানি সেচ বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। পরিবারের দাবি, চাকরিতে যোগদানের পর নিয়মিত কাজ করলেও মাত্র 2 মাসের মাথায় গত 6 মে তাকে জানানো হয় যে তার চাকরি বাতিল করা হয়েছে। এমনকি চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় বলে অভিযোগ। এরপরেই মানস সহ তৃণমূলের 2 নেতার বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকাশ। যদিও প্রাক্তন মন্ত্রী জানান এই অভিযোগ ভিত্তিহীন। ঘটনা তদন্তের জন্য মানুষকে একাধিকবার নোটিশ পাঠায় পুলিশ। এর আগে 2বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দেন মানুষকে। এরপরই বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী। কি জন্য এসেছেন আপনি বলুন, কিছু অন্তত বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দাদা। দাদা কিছু বলুন। আরে প্রদীপ দা উঠো না, কিছু বলুন। যা দৌড়ে যা। হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যালাইন কাণ্ড প্রকাশ্যে আসতেই পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই তদন্তের জন্য হাসপাতালে পৌঁছেছে প্রতিনিধি দল। তারা হাসপাতাল সুপার ও মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন। দ্রুত গোটা ঘটনার রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। বিষয়টা ঠিক কী? 2025-এর পর এবার ফের স্যালাইন বিতর্কে নাম জড়িয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের। জানা গিয়েছে, রোগীর নাম মানসী দে। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা তিনি। বৃদ্ধার ছেলে জানান, গত 5ই জুলাই কিডনি ও হার্টের সমস্যা নিয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয় তার মাকে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান তার স্ট্রোক হয়েছে। বুধবার সকালে বৃদ্ধাকে স্যালাইন দেওয়া হয়। রোগীর ছেলে জানান, গতকাল বিকেল থেকে তার মায়ের বুকে জ্বালা শুরু হয়। সেই সময় স্যালাইনের বোতলে চোখ যেতেই তিনি দেখেন চলতি বছরের মার্চে সেটির মেয়াদ ফুরিয়েছিল। সঙ্গে সঙ্গে বিষয়টা হাসপাতালের সুপার সহ বিভিন্ন জায়গায় জানান। এই খবর পাওয়ার পরই পদক্ষেপ নেয় স্বাস্থ্য দপ্তর। তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে প্রতিনিধি দল। তারা গোটা বিষয়টা নিয়ে বৈঠক করেন হাসপাতালের সুপার ও কলেজের অধ্যক্ষের সঙ্গে। ঠিক কী ঘটেছে তা জানতে চাওয়া হয়। সূত্রের খবর, ওই রোগীর সঙ্গেও দেখা করবে স্বাস্থ্য দপ্তরের টিম। তারপর রিপোর্ট পেশ করবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বলেন, রিপোর্ট তলব করেছি, তা হাতে পেলেই বলতে পারবো কী হয়েছে। উল্লেখ্য, মেদিনীপুর হাসপাতালে এই ঘটনা কিন্তু প্রথম নয়। 2025 সালে 5 প্রসূতিকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল এই হাসপাতালের বিরুদ্ধেই। 2 সদ্যজাতের মৃত্যুও হয়েছিল, যদিও পরবর্তীতে পরীক্ষা করে রাজ্যের তরফে জানানো হয়েছিল স্যালাইনে কোনো সমস্যা ছিল না। কল্পনাশীল ঘনিষ্ঠ নেতা ও ঠিকাদার পীযূষ চন্দ্রকে গভীর রাতে গ্রেপ্তার করল কেশিয়ারি থানার পুলিশ। হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল মহিলা নেত্রী কল্পনা শীট বালি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন। তারই ঘনিষ্ঠ খাজরা এলাকার তৃণমূল নেতা ও ঠিকাদার পীযূষ চন্দ্রকে গ্রেপ্তার করল থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আজ তাকে খড়গপুর আদালতে তোলা হবে। স্টার্টটা বন্ধ করতে বলুন। কি জন্য গ্রেপ্তার করেছে? কারণ কি বলতে পারবো না, আমি এখনো পর্যন্ত কিছুই জানি না। মানে কল্পনাদি ঘনিষ্ঠ হয় কি গ্রেপ্তার তা বলতে পারবো না, আমি কিছুই জানি না।
ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে লাখ টাকার গয়না ও নগদ চুরি, দাঁতনের তীব্র আতঙ্ক। দাঁতন ২ নম্বর ব্লকের শাওরি গ্রাম পঞ্চায়েতের লালপুর গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনা ঘটেছে দাঁতন ২ নম্বর ব্লকের অধীন শাওরি ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের লালপুর গ্রামে। জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা অরবিন্দ গিরি চিকিৎসার জন্য এইমসে যান বুধবার ভোরে। চাবি দিয়ে যান প্রতিবেশী বাসিন্দা প্রবীর কুমার দের হাতে। তিনি বলেন, আমার বাড়ির কাছে অরবিন্দবাবুর বাড়ি। উনি গত রাত্রে ভোর ৪টার সময় এইমসে গেছেন এবং আমার কাছে গেটের চাবি দিয়ে গেছেন। তারপর হঠাৎ যখন আমি পরের দিন সকালবেলায় উঠে দেখি যে গেটের চাবি লাগানোর পর মেইন গেটের চাবিটা নেই। আজ সকালে ৮টার দিকে আমি দেখেছি মোটামুটি। দেখে তারপর যখন ভিতরে যাই দেখি সব এলোমেলো। এই জন্য আমরা খুবই আতঙ্কে আছি। চুরির পরিমাণ প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা হবে বলে অনুমান। গহনা সহ কিছু টাকা পয়সা সব চুরি গিয়েছে, আর জিনিসপত্র এলোমেলো করে দিয়ে গেছে। প্রশাসন এসেছিল, প্রশাসন দেখে গেছে। তবে আমরা যেভাবে এই গঞ্জেতে আছি, আমরা আতঙ্কে আছি যে আগামী দিনে যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা খুব বিপদের সম্মুখীন হব। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আমি প্রবীর কুমার দে, দাঁতন ২ নম্বর ব্লকের অধীন শাওরি ৫ নম্বর অঞ্চলের লালপুর গ্রামের বাসিন্দা। আমার বাড়ির কাছে অরবিন্দ বাবুর বাড়ি। উনি গত রাত্রে ভোর ৪টার সময় এইমসে গেছেন এবং আমার কাছে চাবিটা দিয়ে গেছেন, গেটের চাবি দিয়ে গেছেন। তারপর হঠাৎ যখন আমি তার পরের দিন যখন সকালবেলায় উঠে দেখি যে গেটের চাবি লাগানো হয়েছে, যখন মেন গেটে তার চাবিটা নেই। আজকে সকালে কটার সময় দেখতে পেলেন আপনি? কটার দিকে? আর সকালে ৮টার দিকে আমি দেখেছি মোটামুটি। দিয়ে তারপর যখন ভিতরে যাই দেখি সব এলোমেলো। হ্যাঁ, এই জন্য আমরা খুবই আতঙ্কে আছি এবং প্রশাসন চুরির পরিমাণ কি মনে হয়েছে? কত পরিমাণ? পরিমাণ প্রায় ৫-৭ লক্ষ টাকা হবে। গহনাগুলো সব নিয়ে গেছে, আর কিছু টাকা পয়সা ছিল, আর জিনিসপত্র এলোমেলো করে দিয়ে গেছে। প্রশাসন এসেছিলেন, প্রশাসন দেখিয়েছে। তবে আমরা যেভাবে এই গঞ্জেতে আছি, আমরা আতঙ্কে আছি যে আগামী দিনে যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা খুব বিপদের সম্মুখীন হব। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। ঘটনাটা কি ঘটেছে? আমাদের এখানে দাঁতন 2, হ্যাঁ, এবার আমাদের এইখানে লালপুরে শাওরি লালপুর হাই স্কুলের পিছনে আমাদের এই ঘটনাটা ঘটেছে। এবার মামা, আমার ছোটো মামা অরবিন্দ বাবু, অরবিন্দ গিরি মহাশয়, উনি ডাক্তার দেখাতে ভেলুট গেছেন ওনার শারীরিক অসুবিধার জন্য। উনি এখানে নেই। সকালে আমরা যখন এলাম স্থানীয় লোকের খবর নিয়ে, তখন দেখলাম যে ওই বাড়ি খোলা এবং ভাঙা অবস্থা। আমরা যখন বাড়ির ভিতরে প্রশাসনকে খবর দিলাম, জড়াগড়িয়া ফাঁড়ি আমাদের ঠাকুরদা, ওনাদের খবর দিয়ে আমরা যখন বাড়িতে এসে দেখলাম ওই বাড়ির ভিতরে গয়না গাঁঠি কিছুই নেই এবং আসবাবপত্র সব ছোটানো আছে। তার মধ্যে আমরা যখন দেখলাম ওই গয়না আমাদের ছিল প্রায় 7-8 ভরির মতন গয়না ছিল। ওই গয়নার লকার ভেঙে, গয়নার বাক্সগুলো ভেঙে আর কিছু টাকা ক্যাশ ছিল, ওই টাকার ক্যাশটাও নেই। আর তার মধ্যে আমরা স্যারকে বলেছি, স্যারকে বলার পরে স্যার উনি বললেন যে স্যার যে আমরা আমাদের প্রশাসন শুরু করব, দেখছি আমরা যাচ্ছি। আর উনি ভদ্রলোক এলেন, ওই প্রশাসনের স্ক্রুপটা নিয়ে শুরু করব। কিন্তু আমরা চাইছি যে এটা তাড়াতাড়ি ইমিডিয়েট যেন হয়, এটাই আমাদের স্যারকে আমরা ধন্যবাদ জানি। এই যে জিনিসটা আমাদের যাতে খুবই তাড়াতাড়ি খুবই সুরক্ষাটা পাই, তার জন্য। আপনার নামটা? আমার নাম গদাধর পাত্র, বাড়ি রেঞ্জুয়াপাড়না। কে সম্পর্কে কে হন অরবিন্দ বাবু আপনার? আমার মামা, আমি ওনার ভাগনা হই। উনি হাই স্কুলে মাস্টার, ওই শাওরি লালবাজার হাই স্কুলে ভোলানাথ স্কুলে শিক্ষক, হাই স্কুলের শিক্ষক উনি। মামার সঙ্গে কথা হলো? হ্যাঁ, মামার সঙ্গে কথা হয়েছে। মামার সঙ্গে কথা হয়ে মামা এসছেন, ডাক্তার দেখিয়ে আসবেন। উনি পৌঁছতে একটু রাত হয়ে যেতে পারে আর কি। তার জন্য আমরা এই ফাঁড়িকে আমরা প্রশাসনকে নিয়ে একটু করেছি। তারপরে আমরা এটা চাইছি আর কি, যাতে খুবই তাড়াতাড়ি আমাদের এটা হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি সিআইটিইউর ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তর ও জেলা প্রকল্প আধিকারিক ডিপিওর কাছে 10 দফা দাবিতে
ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আইসিডিএস কর্মীরা মিছিল করে জেলা শাসক কার্যালয়ে পৌঁছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন। ডেপুটেশনে তাদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল আইসিডিএস প্রকল্পকে স্থায়ী করা, কর্মীদের জন্য পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, এমডিএম সংক্রান্ত কাজের জন্য অন্যান্য রাজ্যের মতো 1 বছরের অগ্রিম মোবাইল রিচার্জের ব্যবস্থা করা এবং প্রয়োজন হলে আলাদা সিম কার্ড প্রদান, প্রতি মাসে নিয়মিত ভাতা ও ডিম সবজির খরচের টাকা প্রদান, ডিমের মূল্য 9 টাকা নির্ধারণ এবং বাজার দর অনুযায়ী সবজির মূল্য প্রদান, শ্রম আইন প্রত্যাহার এবং প্রকল্প কর্মীদের ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা নির্ধারণ। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা বঞ্চনার মধ্যে কাজ করলেও তাদের ন্যায্য দাবি পূরণে সরকার এখনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই দ্রুত এই 10 দফা দাবি বাস্তবায়নের আবেদন জানিয়ে জেলা শাসক ও ডিপিওর কাছে স্মারকলিপি জমা দেন আইসিডিএস কর্মীরা। প্রথম দাবি আমাদের যতদিন পর্যন্ত অনারি আপনার স্থায়ীকরণ না হয়েছে 26,000 টাকা আমাদের দিতে হবে। বিভিন্ন জায়গায় আইসিডিএস কর্মীরা হেনস্থ হচ্ছেন। আমরা জানি প্রকৃত দোষী না হলে তাদেরকে এইভাবে চূড়ান্ত শাস্তি দেওয়া বন্ধ করতে হবে। আমরা বিভিন্ন রাজ্যে দেখছি যে বিভিন্ন রাজ্যে যেভাবে আইসিডিএসদেরকে অনারিয়াম বৃদ্ধি হয়েছে সেভাবেই আমি স্বাগত জানাই। এই সরকার যে 5,000 টাকা ঘোষণা করেছেন এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। যতদিন না হাতে পেয়েছি আমরা আমাদের এই দাবি দাওয়া আমরা তা বিশ্বাস করতে পারছি না। কারণ শুনলেন আমাদের সম্পাদিকা বললেন যে আমরা 1,000 টাকা বিগত সরকার দিয়েছিলেন, কিন্তু সে টাকাও আমরা এখনো পর্যন্ত পাইনি। নারীদের নিরাপত্তা, আজকে বিভিন্ন রাজ্যের বাইরে যে নারীদের উপর অত্যাচার চলছে তা অবশ্যই বন্ধ করতে হবে। অনেক মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু এখনো একই বাজার দরে আমাদেরকে সেই একই হারে টাকা দিচ্ছে, যার জন্য এই 15 বছরে কোনো বৃদ্ধি না হওয়ার জন্য আমাদের দাবি মা শিশুদের খাবার থেকে যাতে বঞ্চিত না হয়, মা শিশুদের খাবার যেন সঠিক থাকে এবং পুষ্টির গুণগত মান যাতে ঠিক থাকে, সেই জন্য তাদের খাবারের মূল্য বৃদ্ধি করতে হবে। বাজেটে এর জন্য বেশি পরিমাণে টাকা ধরতে হবে। বর্তমানে ডিমের দাম 8 টাকা। আইসিডিএস এর মেয়েদেরকে চোর প্রমাণ করার জন্য সরকার দেয় 6.5 টাকা, আর বাজার দরে কিনতে হয় 8 টাকায়। এবং সবজির মূল্যও প্রচুর বেড়েছে। চাল, রেশনের চাল দেওয়া হয়, হ্যাঁ, ডালও নিম্নমানের দেওয়া হয়, যাতে এটা বাচ্চাদের খাবারের জন্য ঠিক পুষ্টিকর নয়। যাতে এই পুষ্টিকর খাবারের জন্য ভালো ডাল এবং চাল সরবরাহ করা হয়, তার সুব্যবস্থা করতে হবে। আর নারী নির্যাতন এবং আইসিডিএস কর্মী সহায়িকাদের যে নির্যাতন কেন্দ্রে কেন্দ্রে হচ্ছে, এমনকি আমরা দেখছি এমএলএরাও যে সেখানে বলছে যে আইসিডিএস ডিম চুরি করে নিয়ে যাচ্ছে। ডিম মেয়েরা বাড়ির থেকে নিয়ে আসে, তাদের নিরাপত্তার জন্য ডিমটা তারা বাড়িতে ফেরত নিয়ে যেতেই পারে, কিন্তু সেখানে বলছে আইসিডিএস এ মেয়েরা ডিম চুরি করে নিয়ে যাচ্ছে। এটা অন্তত সবার জানা উচিত যে আইসিডিএস এর কোনটা দেওয়া হয়। আগে 6 দিনের স্ন্যাক্স দেওয়া হতো, মানে মর্নিং স্ন্যাক্সটা 6 দিনের দেওয়া হতো। এখন আমরা দেখছি বর্তমানে বহু আন্দোলনের পর তো ছাতু প্যাকেট আগে দিত, যে প্যাকেটের ছাতুটা এত নিম্নমানের তেতো লাগতো। বর্তমানে এই বছর 1 বছর বন্ধ থাকার পর আমরা যখন 1 বছর ডিএম সাহেবকে জানিয়ে বন্ধ করেছিলাম, তারপরে এই বছর ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছে ছাতু 3 দিন, মর্নিং স্ন্যাক্স আমরা 3 দিন দেবো মাত্র 1 টাকা 67 পয়সায়। এদিকে বলছেন ব্র্যান্ডেড ছাতু দিতে হবে। ব্র্যান্ডেড ছাতু 1 টাকা 67 পয়সায় কতটা পরিমাণ হবে সেটা সবাই বুঝতে পারছেন।
আর মোট কদমা দাবিতে আপনারা আজকে ডেপুটেশন? আমাদের 10 দফা আছে। এমডিএম আমাদেরকে ফোনের এমডিএম করতে বলছেন। এই এমডিএমটা করলে আমাদের সিমের সমস্ত কিছু ফেসিলিটি, অন্যান্য ফেসিলিটি উঠে যাবে। শুধু প্রসেন্ট ট্র্যাকার থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে এবং ফোন লেনদেনটা হবে। ঘাটাল ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের রত্নেশ্বর বাটি মনসাতলা এলাকায় বেশ কয়েকদিন ধরে সজলধারা কলে আসছে না পানীয় জল। দূর থেকে জল এনে এবং পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে তাদের। একাধিকবার এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও কাজের কাজ কিছু না হয় অবশেষে আজ ঘাটালের রত্নেশ্বর বাটি থেকে শ্যামসুন্দরপুর যাওয়ার গ্রামীণ পিচ রাস্তা মনসাতলা এলাকায় রাস্তার উপর বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা এসে আশ্বাস দিচ্ছে ততক্ষণ এই অবরোধ চলবে, এমনটাই জানাচ্ছে অবরোধকারী মহিলারা। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সিংহ রায়। তিনি পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে খুব তাড়াতাড়ি সমাধানের আশ্বাস দেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়, স্বাভাবিক হয় যান চলাচল। পাঁশকুড়ায় তৃণমূলের বুথ সভাপতি তাহের খানের হোটেল চত্বর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। রাধাবল্লভ চকের বাসিন্দা শেখ মুর্শিদ আলীর অভিযোগের ভিত্তিতে সুজিত রায় সহ আরও 6 জনের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় মামলা দায়ের হয়। বুধবার সেই অভিযুক্তদের মধ্যে একজন উত্তর মেছগ্রামের বাসিন্দা তাহের খানের বাড়িতে তদন্তে আসে পাঁশকুড়া থানার পুলিশ। সাথে ছিলেন বিদায়ী তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়। তাহের খানের বাড়ির পাশাপাশি তার হোটেলে তদন্ত চালায় পাঁশকুড়া থানার পুলিশ। আর সেই তদন্তের মাঝেই তাহের খানের হোটেল চত্বর থেকে একটি 1 শাটার পিস্তল, 1 রাউন্ড গুলি এবং 2টো কালো মাস্ক পাওয়া যায়। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পাঁশকুড়া থানার পুলিশ। এই প্রসঙ্গে বিদায়ী জেলা সভাপতি সুজিত রায় বলেন, কারোর বাড়ি থেকে আর্মস পাওয়া গেলে তার দায়ভার আমার নয়। রাস্তার ধারে একটি জেনারেটরের জলের ট্যাঙ্কে, ফাঁকা ট্যাঙ্কে আর্মস পাওয়া গেছে। সে আর্মস কার পুলিশ তদন্ত করবে। আজ অর্থাৎ বৃহস্পতিবার অভিযুক্ত সুজিত রায়কে পুনরায় আদালতে নিয়ে যাওয়া হয়। দীঘা সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে মাঝি সহ নিখোঁজ 15 জন মৎস্যজীবী। গত 2রা জুলাই শঙ্করপুর মৎস্য শিকারে বেরিয়েছিল জয়মা কালী নামে একটি ট্রলার। তারপরে আর কোনো সন্ধান পাওয়া যায়নি। শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক সমস্ত জায়গায় বিষয়টি জানিয়েছেন। হেলিকপ্টার ও জনপথে খোঁজার আবেদন জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। এবছর এখন পর্যন্ত কটা গেছে? এবছর একখানা গেল। শঙ্করপুরেও গেছে গত 2 দিন আগে। এই 3 দিন আগে মারা গেছে। আজকেই জানেন শৌলাতে আজকে ঘটেছে এরকম একটা ঘটনা ট্রলার। না আজকে শুনতে পাই। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।